আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি অন্নদাশঙ্কর রায়ের পথে প্রবাসে ভ্রমণ সাহিত্য থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রশ্নটি হচ্ছে, পথে প্রবাসে ভ্রমণ সাহিত্যে ইউরোপ ও ভারতবর্ষের তুলনার ক্ষেত্রে লেখকের ব্যবহৃত অলঙ্কারসমূহ বুঝিয়ে লেখো। উত্তর: বাংলা ভ্রমণ সাহিত্য রচনার ক্ষেত্রে অন্নদাশঙ্কর রায় এক বিরাট মনীষার স্বাক্ষর। তার ভ্রমণ সাহিত্য বিষয়ক একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ হল পথে প্রবাসে। এখানে 1937 সাল দেওয়া আছে, কিন্তু এটা হচ্ছে 1931 সালে প্রকাশিত হয়েছিল বই আকারে, আর 1930 সালে বিচিত্রা পত্রিকায় প্রকাশিত হয়েছিল। এ ভ্রমণ কাহিনীতে লেখক ইউরোপের বিভিন্ন দেশের সাথে ভারতবর্ষের প্রকৃতি, মানুষের জীবনযাত্রা, সংস্কৃতি, ধর্ম, আচার অনুষ্ঠান প্রভৃতির আলোচনা করেছেন। লেখক প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের 1926 থেকে 29 মাঝামাঝি সময়ে ইউরোপের বিভিন্ন দেশ ভ্রমণ অভিজ্ঞতার আলোকে রচনা করেছেন তার এ গ্রন্থ, যা প্রথম বিচিত্রা পত্রিকায় প্রকাশ করা হয়েছিল। গ্রন্থটিতে লেখক ফুটে তুলেছেন কাব্যময়তা, ইতিহাস সচেতনতা, নিজস্ব দার্শনিকতা এবং সাক্ষ্য রেখেছেন স্বীয় প্রতিভার। তার এই সাহিত্য সম্পর্কে প্রমোদ চৌধুরীর উক্তিটি প্রণিধানযোগ্য। তার ভ্রমণ বৃত্তান্ত যথার্থ সাহিত্য হয়েছে। আর এ লেখকের মতামতের পিছনে যে একটি সজীব মনের স্পষ্ট পরিচয় পাওয়া যায়, সে বিষয়ে বিন্দুমাত্র সন্দেহ নেই। ভাষাকে জীবন্ত ও রসাত্মক করে তুলতে তিনি বিভিন্ন অলঙ্কারের প্রয়োগ করেছেন, যার মাধ্যমে দুইটি ভিন্ন সংস্কৃতির বৈশিষ্ট্য পাঠকের সামনে স্পষ্ট হয়ে ওঠে। নিম্নে লেখকের ব্যবহৃত অলঙ্কারসমূহের আলোচনা করা হলো। উপমা। উপমা মানে শব্দের অর্থ হচ্ছে তুলনা করা। তো দেখা যাক লেখক আসলে এখানে ইউরোপ মহাদেশের যে বিভিন্ন রাষ্ট্রের সাথে ভারতবর্ষের যে বিষয়ে তুলনা করেছে সেই বিষয়ে এখানে আলোচনা করা আছে। আমি ঘরে বসে লিখেছি, আমার চোখ জোড়া অশ্বমেধের ঘোড়ার মতো বহু দক্ষিণে বেরিয়েছে। সাধারণত উপমার মধ্যে মতো, যেমন এগুলো শব্দের মাঝখানে মানে দুইটা উপমা বা তুলনা করার ক্ষেত্রেই মাঝখানে থেকে যায়। 2 নম্বরে লিখছি, পোকার মতো মন্থর গতিতে চলে। আসলে ওদের ট্রেন চলাচলের বিষয়টা বলা আছে। এ যুগের মানুষ নির্জনতাকে বাঘের মতো ভয় পায়। পথের অন্য ধারে ক্ষেত, কিন্তু বাংলার মতো তরল হরিৎ নয়। সুয়েজ খাল আমাদের দেশের যে কোনো ছোট নদীর মতোই অপ্রশস্ত। তারপর 6 নম্বরে আছে, সূর্যদেবের ঠিক ঠিকানা নেই, সম্ভবত তিনি কাঁদুনেটাকে খেপিয়ে দিয়ে মাস্টারের ভয়ে দুষ্টু ছেলের মতো ফেরার হয়েছেন। 7 নম্বর আছে, ভারতবর্ষ যদি সুইজারল্যান্ডের মতো উদ্যোগী হতো, ভারতবর্ষের দারিদ্র্য ঘুচত। 8 নম্বর আছে, ঠিক আমাদের মতো সেসব দোকানে ভিড় জমেছে, দরপত্র চলছে, হইচই হট্টগোল। এটা মূলত ফ্রান্সের যে আলোচনা করছে। 9 নম্বর আছে, রোদের সারিটির পার ধরে যেমন পর্বতের পর পর্বত চলে গেছে, রোদের জল থেকে সোপানের মতো তেমনি পর্বতের পর পর্বত ভরে গেছে। 10 নম্বরে আছে, এর সর্বাঙ্গ ঘিরেছে 8 পোশাকের মতো সমুদ্র, এর মাথার উপর চাপ দিয়েছে টুপির মতো আকাশ। এরপর আমরা আলোচনা করব উৎপ্রেক্ষা নিয়ে। অর্থাৎ উৎপ্রেক্ষা মানে মানে যেন সংশয় প্রকাশ পায়। এখানে আসলে দুইভাবে থাকতে পারে। আমরা বাক্যের মধ্যে যেন শব্দটির মাধ্যমে বুঝতে পারবো, এবং যেন না হলেও সেটা বোঝা যাবে। এজন্য উৎপ্রেক্ষাকে মূলত দুই ভাগে ভাগ করা যায়। তো যাই হোক, দেখা যাক। 1 নম্বর আছে, লন্ডনের দীনতম অঞ্চলগুলিও প্রত্যেকটা যেন এক একটি দক্ষিণ কলকাতা। মানে এখানে সংশয় যে মনে মানে যেন আর কি, এখানে সন্দেহ প্রকাশ আছে। 2 নম্বর আছে, মাটির নিচে টিউব বা ইলেকট্রিক রেল রাস্তা যেন পাতালপুরীর রাজপথ। 3 নম্বর আছে, লন্ডন ছেড়ে লেজায় গিয়ে দেখি সে এক তুষারময় স্বপ্ন যেন নিসর্গের তাজমহল। পাহাড়টাই দুর্গ না দুর্গটাই পাহাড়। জাহাজখানাকে একবার এদিকে কাত করে একবার ওদিক কাত করে যেন ফুটন্ত তেলে পাপড়ের মতো উল্টে পাল্টে ভাসতে। 6 নম্বর আছে, লোহিত সাগরের পরে ভূমধ্যসাগর, দুইয়ের মাঝখানে একটি সেতু ছিল, নাম সুয়েজ খাল। 7 নম্বর আছে, যেন আকাশ সিন্ধুর ঢেউয়ের পর ঢেউ, পাহাড়ের পর পাহাড় উঠেছে, আর ফেনায় ফেনায় মাটির বেলা ঢুকে গেছে। গ নম্বরে আলোচনা আছে সমাশক্তি, অর্থাৎ এখানে জড়বস্তুর ওপর যখন প্রাণের আরোপ করা হয়। 1 নম্বরে আছে, আকাশের সেই হাসি তরুণী ধরণীর মাতৃমুখখানিকে পুলকে গর্বে উজ্জ্বল করে তুলেছে।
2 নম্বর, কেবল জাহাজের আশেপাশে ছাড়া ঢেউয়ের অস্তিত্ব নেই, যা আছে তার বাতাসের সোহাগ চুম্বনে জলের হৃদয় স্পন্দন। 3 নম্বরে আছে, লন্ডনের সঙ্গে আমার শুভদৃষ্টি হলো, গোধূলি লগ্ন হতে না হতেই সে চক্ষু মত্ত করে আধারের ঘোমটা টেনে দিল। 4 নম্বর, সকল কলহ কোলাহলের ঊর্ধ্বে ভারতবর্ষ তার যোগাসনে বসে আছে, তার নিমিলিত নেত্রে হাসির দ্যুতি, প্রাপ্তির আনন্দ তার পার্থিব অভাবকে তুচ্ছ করেছে। সুন্দরী ইউরোপা তার যৌবনের ঐশ্বর্য নিয়ে তার সম্মুখে দাঁড়িয়ে নুপুর বাজাচ্ছে, তার মন পাচ্ছে না। 5 নম্বর আছে, সময় নেই অসময় নেই, বর্ষা ঋতুর বর্গীরা অপর ঋতুদের খাজনা থেকে চোখ আদায় করে যায়। 6 নম্বর, দুটি হাজার বয়স তবু তার চুল পাকলো না, এখানে ইউরোপ মহাদেশ সম্পর্কে। ঘ নম্বর আছে, চিত্রকল্প ব্যবহার, অর্থাৎ চিত্রকল্প মানে কোনো কিছু বলা মাত্রই যখন পাঠকের মনে একটা দৃশ্য বা ইমাজিনেশন আসবে যে আসলে এখানে এইগুলো ছিল, এই বিষয়টা এরকম ছিল, মানে ইমাজিনেশন থিঙ্কিং যেটা আর কি বলতে পারি। তো দেখা যাক 1 নম্বরে আছে, আমার পথের আরম্ভ হলো শ্রাবণের এক মধ্যরাতে, তিথি মনে নেই কিন্তু শুল্কপক্ষের আকাশে চাঁদ ছিল না। 2 নম্বর, পথের দুপাশে দুসারি পাহাড় কিংবা একপাশে পাহাড় ও একপাশে খাদ, বাতাসে পাল তুলে দিয়ে নৌকা ভেসে যাচ্ছে, গম্ভীরভাবে ওপারের পাশ দিয়ে যাচ্ছে দূরদেশগামী জাহাজ। এখন দেখব অনুপ্রাস। অনুপ্রাসের প্রথম একটা আছে, না চাহিতে মরে যা করেছ দান, আকাশ আলোক তনু মনপ্রাণ, অর্থাৎ এখানে অন্তানুপ্রাসের ব্যবহার দেখানো হয়েছে। 2 নম্বর, রোদের কুলে কুলে পর্বতের মূলে মূলে পল্লীর পর পল্লী, অর্থাৎ একটি বর্ণ যদি একাধিকবার একসাথে ব্যবহার করা হয় তখন সেটা অনুপ্রাসের কাজ করে থাকে, যেমন এখানে কুলে কুলে, তারপর আছে মূলে মূলে, পল্লী পর পল্লী, এখানে 3টি প একসাথে আছে 3টি শব্দের। তারপরে দেখা যায় রূপক, বিধাতা যেখানে শিল্পী সাজেন না মানুষকে সেখানে শিল্পী সাজতে হয়। এভাবে অজস্র অলঙ্কার প্রয়োগের মাধ্যমে লেখক গ্রন্থটিকে অলঙ্কৃত করেছেন, যা পাঠক মহলে সমাদৃত। ধন্যবাদ সবাইকে।